স্বাগত দর্শক, একাত্তর জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজও তার ব্যতিক্রম হবে না। আমাদের সাথে যুক্ত আছেন এরই মধ্যে বাসাসের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ। অনেক ধন্যবাদ কামাল উদ্দিন সবুজ যুক্ত হয়েছেন এবং সময় দিয়েছেন। এবং দর্শক, আমাদের সাথে অন্যান্য অতিথিরাও কিন্তু যুক্ত হয়েছেন। এরই মধ্যে আমাদের সাথে আছেন ফজলে হুদা বাবুল, বিএনপি দলীয় সংসদ সদস্য, এবং আছেন শাহ ইফতেখার তারিক, সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলনের। আশা করি তাদেরকেও আমরা দেখতে পাবো কিছুক্ষণের মধ্যেই। এবং সেই খবরের ভিড়ে একটু আলোচনা আমরা আসলে করতেই চাই, সেটি হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে। কারণ আজকে মনোনয়নপত্র বৈধ হয়েছে, আমরা দেখেছি সরকারের এবং বিরোধী দলের যারা প্রার্থী দিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য। অনেকে বলেন যদিও এটা খুব একটি আনুষ্ঠানিকতা, তারপরেও নির্বাচন হচ্ছে এবং বিরোধী দলের একজন প্রার্থী এবার নির্বাচনে অংশ নিচ্ছেন, সেটি একটি হয়তো কিছুটা হলেও আলোচনা হচ্ছে। কামাল উদ্দিন সবুজ, বিষয়টি হচ্ছে যে এই নির্বাচন ঘিরে হয়তো প্রত্যাশা জায়গাটি তেমন একটি নেই, কারণ স্বাভাবিকভাবেই বলা যায় যে ভোটের যাদের সংখ্যা বেশি সেই প্রার্থী নির্বাচিত হবেন, এবং অনেকটা অনির্ধারিতভাবে আমরা বলতেই পারি যে একজন বেশ প্রজ্ঞ রাজনীতিবিদ তিনি হয়তো রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। কিন্তু যেটি প্রশ্ন সেটি হচ্ছে যে এই যে বিরোধী দল তাদের যে প্রার্থীকে দাঁড় করিয়েছেন সরকারি দলের প্রার্থীর বিপরীতে, তিনি একসময় হচ্ছে বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন, এবং অনেকটা এভাবেও বলা হয় যে অনেকটা বিএনপির সাথে বিএনপির এক ধরনের মুখোমুখি অবস্থানে নিয়ে দাঁড় করানোটাই অনেকটা পরিকল্পনা হচ্ছে বিরোধী দলের। আপনি সেটা সেভাবে দেখেন কিনা? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, আপনি তো অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। সেটা হচ্ছে যে আমরা জানি যে রাষ্ট্রপতি নির্বাচন যে যারা সংসদ সদস্য আছেন তাদের ভোটের দিকের ভিত্তিতে হয়, এবং সেই হিসাব মতে আমরা জানি যে বিএনপির মনোনীত প্রার্থী যিনি আছেন, যিনি এই দলের মহাসচিব ছিলেন, উনি এর মধ্যে পদত্যাগ করেছেন আমরা জানি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি নিশ্চিতভাবেই বাংলাদেশের আগামী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। তো যে প্রশ্নটা আপনি করেছেন অলি আহমদ সাহেবের কথা, এখানে জামাত ইসলামের যে জোটটা আছে তারা তাদের জামাতের কোনো কাউকে মনোনয়ন না দিয়ে এলডিপি, যদিও তারা নির্বাচনী অ্যালায়েন্সে ছিল এলডিপি একসময়, আপনি যেটা বলছিলেন যে বিএনপির প্রতিষ্ঠান লগ্ন থেকেই কিন্তু উনি তো আপনি জানেন যে মানে জিয়া রহমান সাহেবের মানে যুদ্ধের স্বাধীনতা যুদ্ধের সময় থেকে কর্নেল অলি, তখন তো উনি ক্যাপ্টেন ছিলেন, অলি সাহেব জিয়া রহমানের সঙ্গে মানে সবসময় ছিলেন, এবং পরবর্তীতে যখন উনি দল গঠন করলেন ওই দলের সঙ্গে ছিল, এবং দল থেকে উনি একাধিকবার মন্ত্রী এমপি নির্বাচিত হয়েছেন, মন্ত্রী হয়েছেন। এরপরে উনি বিএনপি ছেড়েছেন, আবার বিএনপির অ্যালায়েন্সে গেছেন, অনেক এগুলো আমরা জানি। তো এখন যে রাষ্ট্রপতি নির্বাচন যেটা হতে যাচ্ছে, জামাত এবং জামাতের যে অ্যালায়েন্সটা আছে তারা আমার মনে হয় তাদের ব্যাপারে তো বাংলাদেশে কিছু কিছু জিনিস আছে যেটা আমরা মনে করি, অনেকে তাদেরকে এখনও মনে করে যে অনেকে মনে করে যে তারা জামাত ইসলাম আসলে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে কি করে না, এই ধরনের কথাবার্তাও হয়। তো এই ধরনের কথার প্রেক্ষাপটে কর্নেল অলি সাহেবকে ওনারা যে মনোনয়ন দিলেন, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি বিএনপির ওনার রাজনৈতিক জীবনে উনি বেশিরভাগ সময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তারপরে হচ্ছে উনি অ্যালায়েন্সে যখন গেছেন তখনও কিন্তু উনি বিএনপির সঙ্গেই ছিলেন। তো এইটা অলি সাহেবকে এখানে আপনার মনোনয়ন দিয়ে ওনারা আমার মনে কিছু জিনিস বুঝাতে চাচ্ছেন। সেটা হচ্ছে যে আমরা একজন বীর মুক্তিযোদ্ধা, আমাদের বিরুদ্ধে যে স্টিগমাটা দেওয়া হয় আমরা স্বাধীনতা বিরোধী, এটা আমি করছি না যে মানে এই যে স্টিগমা দেওয়া হয় যে জামাত স্বাধীনতা বিরোধী, এটা দিয়ে তারা বুঝালো দেখেন আমরা কিন্তু কর্নেল অলি সাহেবের মতো একজন বীর মুক্তিযোদ্ধা, এবং যিনি বিএনপির মুক্তিযুদ্ধের ওই যে তাদের যে অভিযোগ তাদের বিরুদ্ধে থাকে সেটি কি অনেকটা কাটানোর চেষ্টা? না আমি আসছি, আমার কথা উনি যে দিলেন এটাতে সবাই বললো যে আচ্ছা ওনারা তো একজন মুক্তিযোদ্ধাকে দিলেন, ওখান থেকে হয়তো কিছুটা ওনাদের যে ইমেজের যে সংকটের যে বিষয়টা আছে হয়তো সেটা কিছুটা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে বিএনপির মুখোমুখি দাঁড় করিয়েছেন, রাজনীতিতে তো শেষ বলে কোনো কথা নেই। একসময় উনি বিএনপির রাজনীতি করেছেন, উনি ছেড়েছেন, আবার এসেছেন, ভবিষ্যতে আবার কী করবেন আমরা তো জানি না। এবং উনি তো
বাংলাদেশের রাজনীতিতে এখন তো যে রাজনীতিবিদ যারা বেঁচে আছেন তাদের মধ্যে আমার মনে হয় অনেক মানে সবচেয়ে মানে বয়োজ্যেষ্ঠ একজন রাজনীতিবিদ। তো সেই দিক থেকে উনি যদি হেরে যানও, কিন্তু এই হেরে যাওয়ার মধ্য দিয়েও এক ধরনের আমার মনে হয় এক ধরনের গৌরবের বিষয় হয়তো আছে আর কি। সেই বিষয়টা এমন যে ওনার মতো একজনকে আমরা দিয়েছি যে যিনি অনেক, যার মধ্যে অনেক আপনার গুণের আমরা হয়তো সন্নিবেশ দেখতে পাবো। জামাতের একজনকে দিলে এই জিনিসগুলি আসলে হয়তো হতো না। সেই জন্য আমার মনে হয় ওরা এই পথে এই জায়গায় আসলে তারা অলি আহমেদকে বেছে নিয়েছে। শাহিদ সিকার তারিক, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। প্রথমত এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যদি একটু আপনার মন্তব্য জানতেই চাই। 247 এবং যদি আমরা বলি 90 জন সদস্য এই 11 দলীয় ঐক্য জোটের, মানে 247-এর বিপরীতে 90 জন সংসদ সদস্য আসলে ভোট দেবেন রাষ্ট্রপতিকে নির্বাচন করবার ক্ষেত্রে। সেখানে আপনার কাছে কি মনে হচ্ছে যে এমনিতেই আসলে সবাই কম বেশি আসলে এটা বোঝাই যায় যে বিএনপির মনোনীত যিনি প্রার্থী রয়েছেন রাষ্ট্রপতির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তারপরেও বিভিন্ন জায়গায় কথা হচ্ছে যে এর বাইরে যেন আসলে চিন্তা করার বিষয়টি একটু সব সংসদ সদস্যদের নজরে যেন থাকে। ধন্যবাদ আপনাকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যারা আজকের আলোচনায় যুক্ত আছেন তাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। সেই সঙ্গে যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে একটি কারেকশন দিই, আমার দায়িত্ব হিসেবে যেটি বলা হয়েছে সাংগঠনিক সম্পাদক, এটা আমার পূর্বের দায়িত্ব ছিল, বর্তমানে যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছি। যে বিষয়টি আপনারা ইতোমধ্যে আলোচনা করেছেন, আলোচনা এর বাইরে আর তেমন কিছুই নাই। আমি শুধু দুই একটি বিষয় বলতে চাই যে কর্নেল অলি, উনি আমাদের সকলের শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি। বিশেষ করে মুক্তিযুদ্ধে তার অবদানের জন্য সারা দেশ, সারা জাতি তাকে শ্রদ্ধা করে। তো এখানে তাকে প্রার্থী করার কারণে জামাতের তো কোনো লস নাই, বরং কিছু প্রাপ্তি আছে। প্রাপ্তির জায়গাটা হচ্ছে যে একটু আগে আমাদের সাংবাদিক সবুজ ভাই তিনি বলেছেন, আপনি বলেছেন এবং উনি সেটাকে সমর্থন করেছেন যে জামাতের সাথে যুক্ত যে কালিমা ৭১-এর বিষয়ে, সেটাকে কিছুটা ঢাকবার একটা প্রয়াস বলে মনে হয়, অনেকে মনে করেন। সেই সঙ্গে ওনারা তো তাকে স্বাধীনতার ঘোষকও বলেছেন। স্বাধীনতার ঘোষক হিসেবে নতুন ভাবে জাতির সামনে পরিচয় করিয়ে দিয়েছেন কর্নেল অলিকে। তো স্বাধীনতার ঘোষককে তারা প্রেসিডেন্ট পদপ্রার্থী করেছে, এটা তাদের এক ধরনের স্ট্র্যাটেজি আমরা বলতে পারি। তবে এই স্ট্র্যাটেজির বিষয়ে তো সবাই স্পষ্ট যে এখানে বিএনপির মনোনীত প্রার্থী যিনি, তিনি হবেন আগামী দিনের প্রেসিডেন্ট। আমাকে আগামী দিনের তিনি নির্বাচিত হবেন, এর বাইরে আর নতুন কিছু বলার নেই। আচ্ছা, সেই জায়গায় এই যে আপনি বলছিলেন যে স্বাধীনতার বিষয়টি সামনে নিয়ে এসে আপনার কাছে কি মনে হয় যে জামাত অনেকটা তাদের যেই অভিযোগ সবসময় থাকে যে স্বাধীনতার সময় তাদের যে অবস্থান, সেটিকে অনেকটা ঘোচানোর জন্যই কর্নেল অলিকে বেছে নিয়েছেন? তারা কি সেই অভিযোগটাকে স্বীকার করেন কিনা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তারা বিভিন্ন সময়, আমি বেশ কিছু টক শোতে তারা দেখেছি, তারা তাদের অবস্থানটাই সঠিক ছিল বলে তারা এখন বলার চেষ্টা করছেন। যদি তাই হয়ে থাকে তাহলে তো তাদের বরং তারা মজলুম, যারা তাদের বিরুদ্ধে অভিযোগ করে তারা হচ্ছে জালেম। আমার মনে হয় যে আমি প্রশ্নটা উত্থাপন করতে পেরেছি। তারা যদি এটাকে স্বীকার করতো যে আমরা এটাকে, হ্যাঁ আমাদের সেই সময়ের ভূমিকাটা ছিল পুরো এই দেশের গণমানুষের বিরুদ্ধে এবং সেই জন্য আমরা ক্ষমা প্রার্থী, তাহলে তাদের আচার আচরণ এবং অন্যান্য বিষয়ে এগুলি স্পষ্ট করাটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু তারা বিভিন্নভাবে এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে তাদের অবস্থানটাই সঠিক ছিল, বরং জনগণের অবস্থানটা ভুল ছিল। জি, ফজলুল হুদা বাবুল, আমরা একটু আপনার কাছে আসতেই চাই। সেটি হচ্ছে যে রাষ্ট্রপতি যে সজ্জন ব্যক্তি, এখন যতটুকু সাধারণভাবে ধারণা করা যায় আপনাদের যিনি মনোনীত প্রার্থী তিনি হবার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই জায়গা থেকে সামনের দিনগুলোতে রাষ্ট্রপতির যে অবস্থান, তার যে নিরপেক্ষতা এবং যে কোনো দেশের ক্লান্তি লগ্নে তার যে বলিষ্ঠ একটি ভূমিকা রাখার কথা বারবারই বলা হয় যে শুধুই রাষ্ট্রপতি যেন শুধু রাষ্ট্রপতির
হিসেবেই তিনি যেন না থাকেন। সেই জায়গায় আমরা বর্তমান সরকারকে কতটুকু রাষ্ট্রপতিকে সেইভাবে ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে আসলে দেখতে পাবো? ধন্যবাদ সহ-আলোচক কামাল ভাই, শ্রদ্ধাভাজন কামাল ভাই, এবং আমাদের ইসলামী আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক সহ সবাইকে শুভেচ্ছা। দেখুন, প্রথম কথা হচ্ছে, আমি আবারও তানিয়া আপা আপনার বিরুদ্ধেই একটু যাব। আপনি বললেন রাষ্ট্রপতি নিরপেক্ষ। রাষ্ট্রপতি নিরপেক্ষ হবে না তো, রাষ্ট্রপতি পক্ষের হবে, রাষ্ট্রপতি বাংলাদেশের পক্ষের মানুষ হবে। এমন একজন মানুষ হবে যিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্র পরিচালনায় এবং রাষ্ট্রের বিশেষ করে নিরাপত্তায় রাষ্ট্রপতি ব্যাপক ভূমিকা রাখে। কারণ উনি প্রতিরক্ষা মন্ত্রণালয় দেখেন, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে উনি আচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতির ব্যাপক কাজ, আমরা যেটা বলি যে দোয়া পালন করা, সেটা নয়। আর তাছাড়া আপনারা জানেন যে অতীত ইতিহাস থেকে আসলে এই ধরনের একটা ধারণা তৈরি হয়েছে, আমরা দেখেছি যে সেভাবে দেখুন, অতীত ইতিহাস থেকে আপনি যেটা বলছেন ধারণা তৈরি হয়েছে, আমি যদি নিকটবর্তী দুটো ইতিহাস বলি, 90 থেকে 2096 পর্যন্ত যখন জনাব আব্দুর রহমান বিশ্বাস প্রথম রাষ্ট্রপতি যখন ছিলেন, তখন একটা আর্মিতে একটা কূ হওয়ার অবস্থা হয়েছিল। তখন মেজর জেনারেল নাসিম, এই ঘটনাগুলো আমরা সবাই জানি। কিন্তু সেক্ষেত্রে আব্দুর রহমান বিশ্বাসের সঠিক লিডারশিপ উনি ডিসপ্লে করতে পেরেছিলেন এবং দেশ তখন রক্ষা হয়েছিল। আপনি অতি নিকট ভবিষ্যতে আপনারা মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে দোসর বলেন, আওয়ামী ফ্যাসিস্ট বলেন, যাই বলেন, কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের শৃঙ্খলা রক্ষায়, দেশের ধারাবাহিকতা রক্ষায়, সংবিধান রক্ষায় উনি তো একটা ভূমিকা পালন করেছেন। কাজেই রাষ্ট্রপতি এতটাই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা দেশের, আমাদের দেশের জন্য, সেটা হচ্ছে আপনি যদি খেয়াল করেন, এই যে 22 জন রাষ্ট্রপতি গেছেন, এর অধিকাংশই কিন্তু 5 বছর পূর্ণ করতে পারেনি। যদি আপনি ফাসিস্ট আমলের 2-3 টার্ম দেখেন, সেটা আলাদা বিষয়। এছাড়া কিন্তু রাষ্ট্রপতি সবসময় ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তো কাজে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, এবং রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রের অভিভাবক এবং দেশের পক্ষে কাজ করবেন আমরা আশা করি। জি, ফজলে হয়তো বাবুল, আপনার কাছে একটু আসতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর দিল্লি সফরের সময়সূচি কি ঠিক হয়েছে? মাননীয় প্রধানমন্ত্রীর দিল্লি সফর সময়সূচি শেষ ঠিক হইলে আমার মনে হয় মিনিস্ট্রি মিডিয়াগুলো আমাদের আগে পাবেন, কারণ আপনারা পিএম কে যারা কভার করেন তারা আরো দ্রুত খবর পান। 1, 2, আমরা স্পষ্ট একটা জিনিসে বিএনপির অবস্থান শুরু থেকেই, সেটা হচ্ছে আমরা দেশের মানুষের যে আশা প্রত্যাশা, দেশের মানুষের যে অভিলাষ, যে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, এইটাকে বাদ দিয়ে কোনো একটা দেশকে, নির্দিষ্ট কোনো দেশকে দাদাগিরি করতে দিব আমাদের দেশের উপর, এমনটা বোধ হয় বিএনপি বা বিএনপির যারা যে সরকার এখন নয়, সবসময় আমরা সেটাকে আমরা প্রায়োরিটি দিই না। আমাদের সবার আগে প্রায়োরিটি বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ মানে হচ্ছে আমাদের সবার আগে বাংলাদেশের মানুষ, মানুষের ভাবনা, মানুষের চিন্তা ভাবনা, মানুষের চাওয়া পাওয়া। জি, সেই জায়গায় আমরা পররাষ্ট্র দপ্তরের আজকে যে বিবৃতি দেখছিলাম, সেখানে বলা হচ্ছে যে অনুকূল পরিবেশ হলেই মাননীয় প্রধানমন্ত্রী এই সফর নিয়ে ভাববেন। সেই অনুকূল পরিবেশ বলতে বাংলাদেশ আসলে কি বার্তা দিচ্ছে? দেখুন, অনুকূল পরিবেশ বলতে কি বোঝায়, এটা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী 2 দিন আগে এটা খুব ক্লিয়ার করেছে। উনি দুটো জিনিস বলেছেন। 1, যে একটা রং হেডেড মানুষ ফোঁস করতেছে ওখান থেকে, দন্তবিহীন বাঘের মতো ওনাকে আমরা চেয়ে পাঠিয়েছি, উনি আসতে চান না, আমরা চাই ওনাকে। এই কথাটা আমরা দিল্লিকে বলেছি। আরেকটা বলেছি আমরা দিল্লিকে যে হাদির হত্যাকারী আমাদের কাছে হস্তান্তর করতে। এই দুটো যদি শুরু করে, আমার মনে হয় পরিবেশ সৃষ্টি হবে পরবর্তী পদক্ষেপের। এটা পররাষ্ট্র মন্ত্রণালয় খুব ক্লিয়ারলি বলেছে। 1, 2, আপনি সম্পর্ক করতে চাইবেন, আবার আপনি ষড়যন্ত্র করবেন, আপনি দ্বিচারিতা করবেন, আমি আপনার উপর আস্থা পাবো না,
সেই সম্পর্ক তো আসলে কোনো সম্পর্ক নয়। সম্পর্ক সেইটাই যেটা মর্যাদার ভিত্তিতে হয়, যেটা সাম্যতার ভিত্তিতে হয় এবং যেটা রিসিপ্রোকাল হয়। কারণ একজন আদালত কর্তৃক দণ্ডিত একজন মানুষকে যখন প্রেস কনফারেন্স করতে দেয়, তখন কিন্তু সম্পর্কটা সুন্দর আর থাকে না। কাজে এটা এখন দিল্লির কোর্ট, এখন দিল্লির ঘাড়ে বল, দিল্লির কোর্টে। দিল্লি এখন ঠিক করবে, ইন্ডিয়া ঠিক করবে যে তারা কি করে বাংলাদেশকে আস্থায় আনতে পারবে। কাজে আস্থায় আনার জন্য যে পরিবেশ সৃষ্টি তাদের করতে হবে। এখানে তো প্রথম কথা হচ্ছে তাকে দাওয়াত দিয়েছেন বিমস্টেকের চেয়ার হিসেবে। এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ব্যক্তিগত দাওয়াত দিয়েছিলেন জনাব তারেক রহমান এবং তার পরিবার সহ। সেটা অন্য প্রায়োরিটির কারণে যাওয়া হয়নি। কিন্তু এই সম্মেলনে বিমস্টেকের চেয়ার হিসেবে পিএম যাবেন, এতটা বাংলাদেশ একদম আমরা 52 ভাষা আন্দোলন, আমাদের ভাষাটা আমরা যুদ্ধ করে এটা এস্টাবলিশ করেছি পৃথিবীর বুকে। আমাদের স্বাধীনতা 9 মাস ধরে যুদ্ধ করে শত শত মা বোনের ইজ্জত, প্রায় 30 লক্ষ শহীদ এবং সেই সাথে আমাদের দীর্ঘদিনের 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা 90 গণ অভ্যুত্থান করে গণতন্ত্রকে নিয়ে এসেছি। সেই ভারতের দোসর স্বৈরাচারী এরশাদকে আমরা হটিয়েছি। আমরা 17 বছর একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্র নিয়ে এসেছি। গণতান্ত্রিকভাবে একটা দেশ চলছে, পার্লামেন্ট আছে। আমরা সকল সমস্যার সমাধান পার্লামেন্টে করতে চাই। সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে আমাদের এই প্রেক্ষাপটে ভারতের কথায় আমাদের উঠা বসা করার মতো কোনো পররাষ্ট্রনীতি আমাদের আছে। কারণ আমরা শুরুতেই বলেছি সবার আগে বাংলাদেশ। জি, সেই জায়গায় কামালউদ্দিন সবুজ, আমরা ভারতের অবশ্যই কথায় উঠা বসা করবো না এবং আমরা আমাদের নিজেদের যেই দাবিগুলো সেটি আমরা সবার আগে প্রতিষ্ঠিত করব। কিন্তু ভারতের যে এই দ্বিচারিতা আচরণ, এর ফলে আপনার কাছে কি মনে হয় সামনের দিনগুলোতে সম্পর্কের দিক থেকে আসলে কি ভবিষ্যৎ দেখেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে? প্রথম কথা হচ্ছে যে ভারত যে বাংলাদেশের মানুষের আস্থা আসতে পারেনি, এবং দেখেন ভারত নিজেই নিজেকে বিরোধিতার জায়গায় অবস্থানে নিয়ে গিয়েছে। এবং এটা যদি আপনি গত 16-17 বছরও যদি দেখি, এর আগেরটা যদি আমি পরে বলি, সেটা হচ্ছে যে দেখেন একটি দেশ আরেকটি দেশের সঙ্গে তাদের পিপল টু পিপল কন্ট্যাক্ট একটা তারা হয়েছে কি, তারা যেটা করেছে যে একটি দলের সঙ্গে সম্পর্ক করেছে। এটা বহুবার আলোচনা হয়েছে, গণমাধ্যমে হয়েছে, বিভিন্নভাবে হয়েছে। এটা করতে যায় এমন এক দলের সঙ্গে করেছে যারা সাংঘাতিকভাবে জনপ্রিয়তা হারিয়েছে এবং বাংলাদেশের মানুষদের বিরুদ্ধে অবস্থান চলে গেছে, ভারতের অবস্থানটা। এইসব নানা কারণে বাংলাদেশের মানুষ ভারতের প্রতি ভারতের কোনো কথাই আসলে মানুষ এখন আর বিশ্বাস করেন না। এবং এই যে অবস্থা তৈরি, আজকে যে কথাটা আপনি বললেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে ভারতে যে যাওয়ার যে বিষয়টা, যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে অনুকূল পরিবেশ তৈরি হলেই যাবেন, তাহলে আজকে যে অনুকূল পরিবেশটা নাই, এটার জন্য ভারত নিজেই অনুকূল পরিবেশটা নষ্ট করেছে। আপনি যদি নষ্ট না করে থাকে তাহলে এই কথাটা আসতো না। এবং এটার জন্য আপনি 15-16 বছরের একটা অ্যানালাইসিস আপনি করতে পারেন। দেখেন বাংলাদেশের সঙ্গে কী ধরনের আচরণ করেছে। বাংলাদেশের ওনারা বলে থাকেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে তারা সাহায্য করেছে। সেই আলোচনা আমি নাও যদি যাই বিস্তারিত, আমরা যদি বলি, আপনি দেখেন ভারত কখনোই গত 53 বা 54 বছরে এমন আচরণ করতে পারে নাই বাংলাদেশের সঙ্গে যে বাংলাদেশের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ আলোচনা বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো সেই জায়গাটা ভারত নিজে নষ্ট করেছে, বাংলাদেশ নষ্ট করে না। কাজে আজকে অনুকূল পরিবেশ ভারতকেই তৈরি করতে হবে, যেহেতু তারা নষ্ট করেছে। সেটা কি আসলে দেখেন আদৌ কি তারা করতে চায় নাকি? আমি আসছি, সেটা হচ্ছে এখন আমার ধারণা এটা ভারতের যারা দেশ পরিচয় তারাই ভালো বলতে পারেন। আমার ধারণা বাংলাদেশ যে একটি স্বাধীন সার্বভৌম দেশ,
এখানে যে 19-20 কোটি 18 কোটি 19 কোটি লোক মানুষ বাস করে, এটাতে একটা স্বাধীন আপনার পররাষ্ট্রনীতি থাকবে। এটা যে বাংলাদেশের মানুষদের স্বাধীনতা যুদ্ধ করে এদের স্বাধীন করেছে এবং তারা বিশ্বের বুকে বুক ফুলিয়ে স্বাধীন দেশে বেঁচে থাকবে। ভারত আমার ধারণা এই জায়গায় শ্রদ্ধাবোধটা বাংলাদেশের প্রতি নাই, এবং নাই দেখেই যার কারণে তাদের কর্মকাণ্ড এগুলো অনেক সময় এগুলো প্রতিফলিত হয়, এবং যে কারণে বাংলাদেশের মানুষ আসলে তাদের প্রতি আস্থাটা নেই। এখন কথাটা হচ্ছে, এটা আলোচনা করতে গেলে লম্বা আলোচনা। আজকে দেখেন, আজকে যদি বাংলাদেশের 54 বছরে বাংলাদেশের যে অভিন্ন নদীগুলি আছে, এই বাংলাদেশের যে ন্যায্য হিস্সা বাংলাদেশ কি পেয়েছে? পায় নাই তো। সেই গঙ্গা নদীর পানির চুক্তি থেকে শুরু করে ফারাক্কার কথা আমরা জানি, এরপরে তিস্তার কথা জানি, অনেক কিছু জানি। কাজেই আজকে তিস্তা ব্যারেজ নিয়ে কথা উঠেছে, যেটা হয়তো আমরা মানে দেখছি যে হয়তো চায় না সেটা করবে। সেখানে ভারত এটা তাদের কাছে ভালো লাগছে না, অথচ দেখেন তারা কিন্তু পানিটা দিল না। কিন্তু এটা তো এখন এই যে প্রত্যেক এবং আপনার সীমান্তে দেখেন, সীমান্তে আপনার বর্ডার কিলিং থেকে শুরু করে আপনার যেভাবে পুশ ইন করা, অনেক কিছু আমরা দেখেছি। এই যে বিষয়গুলো, এগুলো হয়েছে কি, বাংলাদেশের মানুষের সঙ্গে বাংলাদেশ কিন্তু কখনোই ভারতের বিরোধিতা করে না। ভারতই বরং বাংলাদেশের বিরোধিতা করতে যে ভারত নিজেকেই বাংলাদেশের মানুষের তারা আপনি যদি বলেন যে তাদেরকে অতটা পছন্দ করে না, যদি সেটাও মেনেও নেই, এটা ভারতের কারণেই হচ্ছে না। তো কাজে ভারতকেই দায়িত্ব নিয়ে বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করতে হবে, বাংলাদেশের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে, যাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখানে যেতে পারে। আপনি দেখেন বিমিজ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আপনার দাওয়াত করেছেন, মানে ইনভাইট করেছেন। উনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেখানে তো প্রোটোকলের ব্যাপারও আছে, সেখানে তো নানা কথাবার্তাও হচ্ছে আপনি জানেন। তাহলে সেই বিষয় কিন্তু ভারত পরিষ্কার করেনি। আর একটা জিনিস যেটা আপনি নিজেও বলেছেন, এখানে একটা সংবাদ শিরোনামে আমরা দেখেছি যে ভারতের সঙ্গে অনেকগুলি ইস্যুদের মধ্যে একটা অন্যতম প্রধান ইস্যু হচ্ছে যে 5ই আগস্টের যে ফেসিবাদের পতন হলো এবং শেখ হাসিনা যে ভারতে অবস্থান করছে, এবং সেখানে কদিন পর যে উনি বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশ থেকে বিভিন্ন সময় সরকারিভাবে চিঠি দেওয়া হয়েছে ওনাকে ফেরত পাঠানোর জন্য, কিন্তু ভারত এই ব্যাপারে কিন্তু স্পষ্ট অবস্থান নেয়নি। এই যে ভারতে শেখ হাসিনার অবস্থান এবং ভারতের মাটিতে থেকে বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশের বিরুদ্ধে যে নানা ধরনের কথাবার্তা বলছে, এগুলো তো মনে করেন ন্যাচারালি গভর্নমেন্ট তো একটা তাদের অবস্থান নিবেই। তো কাজেই শেখ হাসিনাকে ফেরত পাঠানো, আপনি আরেকটা জিনিস দেখেন, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি শেখ হাসিনা বিভিন্ন সময় বলা হয়, এটা হয়তো যারা আওয়ামী লীগ সমর্থকরাই হয়তো করতে পারে, সেটা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে ফেরত আসছে। তো বাংলাদেশ তো সরকার থেকে বলাই হচ্ছে উনি কি যে কোনো সময় দেশে আসতে পারেন, আসলে দেশের আইন অনুযায়ী যা হওয়ার বিচার আবার হবে, কিন্তু ওনাকে তো আসতে কেউ না, বাংলাদেশ তো নিজেই উনার ফেরত চাচ্ছেন, উনাকে উনি আসুক। এই যে এখানে আবার টাইম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বরের কথা বলা হচ্ছে, এইটার কেন কথা কিন্তু গভর্নমেন্ট বলছে না, মানে উনি বলছেন, কিন্তু নিশ্চয়ই তাহলে কোথাও না কোথা থেকে তো নিশ্চয়ই সেই সরকারের এক ধরনের মনোসমর্থন না থাকার কারণে তো না। এই কথাটা আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে শেখ হাসিনা আজকে মানে 5ই আগস্টের পর 24-এর যে এই পর্যন্ত যতগুলি অ্যাপিয়ারেন্স উনি ভার্চুয়ালি করেছেন, কিছু করেন নাই, বিভিন্ন বক্তব্য রেখেছেন। এই যে বক্তব্য রাখা, এটা যে সমীচীন নয় এইরকম একটা পতনের পরে, সেটা ভারত সরকারকে না বুঝার কোনো কারণ নেই, এবং সেটা ভারতের সরকারের বা ভারতের এস্টাবলিশমেন্টের অনুমোদন ছাড়া, তাদের সহযোগিতা ছাড়া তো এটা বলতে পারার কোনো কারণই নাই, এটা সবাই বুঝে। তো কাজে এই ধরনের একটা বিষয়কে অস্পষ্ট রেখে আপনি কিভাবে অনুকূল পরিবেশ তৈরি করবেন যেখানে তাকে ফেরত পাঠানো? আমরা একটু এই বিষয়টাও জানতেই চাই শাইফ সিকা তারিকের কাছ থেকে। একদিকে অনুকূল পরিবেশ বাংলাদেশ বলছে করতে হবে, অন্যদিকে ভারত বলছে যে শেখ হাসিনা কর্মকাণ্ডের সাথে তার সরকারের সম্পর্ক নেই, আবার তাকে সকল কর্মকাণ্ড করতেও দিচ্ছি। এই বাস্তবতায় মাননীয় প্রধানমন্ত্রীর যে সফরটি আছে এখন পর্যন্ত, যদিও বাংলাদেশ এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি, আপনার দৃষ্টিতে কি মনে হয় এই সফরটা করাটা আসলে কতটুকু বাংলাদেশের জন্য অনুকূলে আসলে যাবে? দেখুন, সরকার ক্ষমতাসীন হয়েছে খুব বেশি দিন হয়নি, এখনই এই সরকারকে সমালোচনা এবং এই সরকারের বিরোধিতা করার মতো পর্যাপ্ত সময় পার হয়েছে বলে আমরা মনে করি না। তারপরও এই যে কয়টি মাস সরকার পার করেছে, সমালোচনার অনেক বিষয় কিন্তু আছে, যৌক্তিক সমালোচনা করার মতো। তবে এই যে ভারতের ব্যাপারে সরকার যে অবস্থান নিয়েছে, এটা
এদেশের মানুষের, এদেশের স্বাধীনচেতা মানুষের, স্বাধীনতা প্রিয় মানুষের আজন্ম লালিত স্বপ্ন ছিল যে মাথা উঁচু করে সরকার জনগণের পক্ষে দাঁড়াবে। সরকার যে ভাষায় কথা বলছে, আমরা প্রত্যাশা রাখবো এই সরকার এভাবেই চোখে চোখ রেখে কথা বলবে এবং স্বার্থ বিকিয়ে দেবে না, দেশের স্বার্থ বিকিয়ে অন্যের কাছে নতজানু হবে না, অতীতের মতো আচরণ করবে না, বরং একটা শক্ত মেরুদণ্ডওয়ালা শাসকের মতো আচরণ করবে বলে আমরা প্রত্যাশা করি। ভারত আমাদের সবুজ ভাই বেশ কয়েকটা বিষয় বলেছেন, ফারাক্কা তিস্তা ইস্যু বলেছেন, পুশিন সীমান্তে হত্যার ব্যাপারে উনি বলেছেন। অপপ্রচার, বাংলাদেশের বিরুদ্ধে যে পরিমাণ অপপ্রচার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সে দেশের মিডিয়াগুলো ক্রমাগত করে যাচ্ছে এবং মিথ্যা প্রচার করে যাচ্ছে এবং সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার প্রচেষ্টা চালাচ্ছে, এটা আমাদেরকে ব্যথিত করে। তারপর বাংলাদেশের সন্ত্রাসীদেরকে ভারত প্রশ্রয় দেয়, পার্বত্য চট্টগ্রামে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি সৃষ্টি করে তাদেরকে তারা প্রশ্রয় দেয়, এবং এই যে হাদির হত্যাকারীদেরকে তারা প্রশ্রয় দিয়েছে, তারা আমাদেরকে ফেরত দিচ্ছে না, অথচ উলফা নেতা কে বাংলাদেশ থেকে তারা নিয়ে গেছে, তাহলে হাদির কে কেন ফেরত দেওয়া হবে না? তারপর আমাদের যে পলাতক সাবেক প্রধানমন্ত্রী তাকে কেন ফেরত দেওয়া হচ্ছে না? এই প্রশ্নগুলি জনগণের মধ্যে আছে। আরেকটা বিষয়, বাংলাদেশে 19 থেকে 20 হওয়ার পরে ভারত শোরগোল তুলে যে এই দেশে নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে, অথচ আমরা যে সমাজে বসবাস করি, সমাজের কিছু সন্ত্রাসী ছাড়া, কিছু দুষ্কৃতিকারী ছাড়া এদেশের মুসলমানরা, হিন্দুরা পরস্পর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে। অথচ বিশ্বের মধ্যে সংখ্যালঘুরা সবচেয়ে অনিরাপদ যে দুটি দেশের নাম বলতে হয় তার মধ্যে একটি হচ্ছে ভারত। সেখানে সকল সংখ্যালঘুরা নির্যাতিত এবং মুসলমানদের উপর যে অমানবিক নির্যাতন করা হচ্ছে, আমাদের দেশ পার্শ্ববর্তী মুসলিম অধ্যুষিত দেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কোনোদিন এটা গলা উঁচু করে বলতে পারেনি যে ওখানে মুসলমানদের উপর নির্যাতন করবেন না। আমরা আশা করব সরকার এই ভূমিকা পালন করবে। সর্বোপরি আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে, পলাতক প্রধানমন্ত্রীকে সেখানে যেভাবে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার অনুমতি তারা দিয়েছে, সুযোগ করে দিয়েছে, এটা মূলত বাংলাদেশকে উস্কানি দেয়া, বাংলাদেশকে আবারও তাদের নতজানু অবস্থায় ফেরত নেওয়ার জন্য বিভিন্ন রকম অপপ্রয়াস ভারত চালাচ্ছে। অতএব পরিবেশ তো নাই। ঠিকই বলেছে এই পররাষ্ট্র মন্ত্রণালয় যে পরিবেশ হলে আমাদের দেশের প্রধানমন্ত্রী ওদেশ সফরে যেতে পারে। তা না হলে আপনি মনে করেন যে যাওয়া ঠিক হবে না? একেবারেই না, একেবারেই না, এটা যাওয়া ঠিক হবে না। হ্যাঁ, এটা বলে রাখছি, ভারত তার নিজের গরজেই এই পরিবেশ স্বাভাবিক করতে চাইবে এবং আমরা চাই ভারত ন্যায্যতার ভিত্তিতে আমাদের সাথে। সেই জায়গায় বাংলাদেশের কূটনৈতিক অবস্থানটা আপনি কিভাবে দেখেন? জনগণের বিরুদ্ধে না, আমরা ভারতের জনগণের বিরুদ্ধে না, কিন্তু ভারতের এখন যারা শাসক তাদের নীতির বিরুদ্ধে আমরা। সেই জায়গায় বাংলাদেশের কূটনৈতিক অবস্থানটা আপনি কিভাবে দেখেন? ভালো, এখন পর্যন্ত ভালো, এটাকে সমর্থন করার মতো। আচ্ছা, এটা সমর্থন করার মতো। ফজলুল্লাহ বাবুল, যদি শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী এই সফরে অংশ না নেন, তাহলে সামনের দিনগুলোতে সম্পর্কের যে উন্নয়নের কথা আমরা বারবার বলি, এবং বাংলাদেশ তো এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছে, কিন্তু ভারতই নানা রকমভাবে তাদের অবস্থানটি পরিষ্কার করছে না। শুধুই তো এই আমরা বন্দি চুক্তি বিনিময়ের বিষয় না, আমাদের বাণিজ্যিক থেকে শুরু করে অনেক বিষয় আসলে তাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। সেই জায়গায় সামনের দিনগুলোতে আসলে সম্পর্কের অবস্থানটা কি হতে পারে বলে আপনার কাছে মনে হয়, বা সরকারও আসলে কি করবে? দেখুন, প্রথম কথা হচ্ছে ভারত আমাদের বৃহত্তম প্রতিবেশী, ইনফ্যাক্ট মানে সর্ববৃহত্তম, 2/3 বেশি বর্ডার তাদের সাথে। 3 নম্বর হচ্ছে আমরা চাই যে আমাদের পররাষ্ট্র দপ্তর এবং আমাদের সরকার যে প্রতিক্রিয়া দেখিয়েছে, যে দাবি জানিয়েছে যে তারা পরিবেশ সৃষ্টি করুক, আমরা চাই, আমরা আশা করব যে ভারত যেন সেই পরিবেশটা সৃষ্টি করে। কারণ আমরা কোনো দেশের সাথে শত্রুতা বা বন্ধুত্ব বা দোস্তালি বা করদরাজ্য বানাইতে দেওয়া কিংবা একদম তাদের বিরুদ্ধে যাওয়া, এটাতে আমি এবং আমার দলও সেটা মনে করে না। যেখানে বাংলাদেশের লাভ হবে, বাংলাদেশের জন্য ভালো হবে, আমরা সেটাই করতে চাই।
তো আমি আশা করব এটা ভারতের জন্য ভালো হবে। হ্যাঁ, একটা বিষয় আছে, গঙ্গার পানি আগামীতে 30শে ডিসেম্বরের মধ্যে হয়তো চুক্তি নবায়ন করতে হবে 30 বছর পর আবারও। দেখুন, গঙ্গার পানির যে অবস্থা, এটা নিয়ে অনেক রকমের আমার ব্যক্তিগত ধারণা আছে, এবং সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু খুবই কশাসলি, মানে খুবই সতর্কতার সাথে আমরা কিন্তু পদ্মা ব্যারেজ করছি। আমাদের পানি আমরা কিভাবে রাখবো সেই ব্যবস্থাগুলো আমরা নিজেরা করবার জন্য আমরা বিভিন্ন রকম প্রকল্প নিচ্ছি। 2, আমরা চাই, ভারতের সহযোগিতা চাই, যে ভারত যেন গণতান্ত্রিক সরকারকে সর্বত রেসপেক্ট দিয়ে বাংলাদেশের একটা স্বাধীন দেশ হিসেবে, আমি আপনার টেলিভিশনে একদিন বলেছিলাম, আমি একটা মুভি দেখেছিলাম গুন্ডে মুভিতে ভারতে যেটা দেখিয়েছিল যে 1971 সালে যুদ্ধটা ভারত পাকিস্তান হয়েছে, বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ নয়। তো তখন তো আমাদের এখানকার পররাষ্ট্রনীতির এমন অবস্থা যে এটাকে যে একটু চ্যালেঞ্জ করবে, একটা প্রতিবাদ জানাবে, সেই সাহসটা আসলে ছিল না, এই সাহসটাও তাদের ছিল না। কাজে আমরা চাই যে ভারত বৃহত্তম প্রতিবেশী, ভারতের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক, ভারত খালি আমাদের দেশে বরাবর ব্যবসা করে গেছে, আমরা চাই আমরা ভারতে ব্যবসা করতে চাই, আমাদের কাপড় আমরা ভারতে পাঠাতে চাই, আমাদের সংস্কৃতি আমরা ভারতে এক্সপোর্ট করতে চাই, ভারতের সংস্কৃতিতে আমাদের দেশ ছেয়ে গেছে। কাজেই এই 1 বিলিয়ন বাজার আমরা দখল করতে চাই। তো সেই জন্য আমি একদম ডিপ্লোমেসিতে ফুল স্টপ বলে কোনো কিছু নেই, কিন্তু এটা বল কিন্তু ভারতের কোর্টে, ভারতকে সেই সৌজন্যতা দেখাতে হবে। অবশ্যই আমরাও সেই আশাটাই রাখতে চাই। একটু এই ভারত প্রসঙ্গের বাইরে একটি জনসম্পৃক্ত প্রসঙ্গ আসলে না আনলেই নয়, সেটি হচ্ছে যে জ্বালানি সংকটের মধ্যে আসলে আমরা আছি, আমরা যে বিদ্যুৎ বা গ্যাসের যে সংকটের মধ্যে আছি, যেটি আসলে গণমাধ্যম খবর করছে যে এটি বেসরকারি খাতে দেবার একটি পরিকল্পনা কথা উঠছে। আসলে কি আপনারা বেসরকারি খাতে বিষয়টি দিচ্ছেন, এবং দিলে কি সমস্যার সমাধান হবে? দেখুন, দিলে সমস্যার সমাধান হবে কি না হবে, আবার না দিলে আপনারা বলবেন যে পৃথিবীর সব দেশে আছে, আমাদের দেশে দিলে কি হইতো। কাজেই বিষয় হচ্ছে, সরকার যখন দায়িত্ব নিয়েছে একটা খুবই বাজে সময়ে, যখন বিশ্বের যুদ্ধ বিরাজমান, বিশেষ করে যে দেশগুলো আমাদেরকে তেল সাপ্লাই দেয় সেখানে একটা বড় সমস্যা, হরমুজ প্রণালী আরেকটা বড় সমস্যা, এর মাঝামাঝি আরেকটা সমস্যা আমাদের যে তেলের স্ট্যান্ডার্ড মজুদ থাকার কথা, যেটা গ্লোবাল স্ট্যান্ডার্ড, সেটা আমরা পাইনি যখন আমরা দায়িত্ব হাতে নিই। তারপর কি আপনি জানেন যে কিছুদিন আগে একটা আমাদের গ্যাস যেটা দিয়ে যে মেশিনটা ইউজ করা হতো, এটা নষ্ট হয়ে গেছে। সিঙ্গাপুর এবং আমেরিকা থেকে টেকনিশিয়ান এনে আমরা কাজ করেছি। এখন কিন্তু গত 2-3 দিন থেকে মোটামুটি, আমি গ্রামে আছি, গ্রামে কিন্তু স্টেবল সিচুয়েশন, 2-1 ঘন্টা যাচ্ছে, বাট ইট ইজ ফাইন। আমি এখন বিদ্যুতেই কথা বলছি। আমরা কিন্তু এটাও দেখেছি, পেছনে ফ্যান চলতেছে, সামনে হারিকেন নিয়ে। কাজেই যেভাবে বিদ্যুৎটা আমরা ম্যানেজ করেছি, এটা একটা এই বিদ্যুৎ মন্ত্রণালয়ের আমি সফলতা বলবো। বৈশ্বিক চ্যালেঞ্জ এবং আমাদের যে বিদ্যুতের 17 বছরের অব্যবস্থাপনা, আমরা তো এখনো তো ব্যক্তি খাত থেকে তো বিদ্যুৎ কিনে নিই। আমাদের তো এখনো 14,000 কোটি টাকা বেসরকারি খাতে লোকাল বিদ্যুৎ যারা প্রডিউস করে তাদের কাছে পেবল আছে। আমাদের দেশের বাইরে 56,000 কোটি টাকা বিদ্যুতের দেনা রেখে গেছে 17 বছরের স্বৈরাচার সরকার। তো কাজেই বিদ্যুতের একটা ব্যাপক আর্থিক বিষয়, আমাদের ব্যাংক লুট হয়ে গেছে। সেই সাথে কেউ যেন না ভাবে যে বিদ্যুতের একদম সমস্যাটা সমাধান ইমিডিয়েটলি হয়ে গেছে। এর জন্য আমাদের যে প্রিকশন গুলো দরকার, যে সতর্কতা দরকার, আমাদের নবায়নযোগ্য জ্বালানি বানাতে হবে। আমাদের আপনি ভারতেও রিলায়েন্স সাপ্লাই দেয়, বিশ্বের প্রায় সব দেশেই আছে এটা। এখন আমরা টেলিফোন ছেড়ে দিয়েছি, মানে টেলিযোগাযোগ, মোবাইল, আমরা অনেক কিছু ছেড়ে দিয়েছি, বন্দর ছেড়ে দিয়েছি, তাতে অসুবিধা হয় না। আমাদের অসুবিধা এখন বিদ্যুৎ। তো বিদ্যুতে যদি সরকার ব্যবসা করতে না চায়, পাশাপাশি যে
আমরা যখন মুক্তবাজার অর্থনীতির কথা বলবো, আমরা যখন প্রাইভেট সেক্টরকে ইন্সপায়ার করতে চাচ্ছি, তখন তো আমাদের এটা জি। মানে জনগণের জন্য, ক্রেতার জন্য জি। এটা মুক্ত করে দেওয়াটাই তো সমীচীন জি। আমি মনে শাহ ইফতেখার তারিক, আপনার কাছেও কি মনে হয় বেসরকারি খাতে দিলে কি আমাদের জন্য লাভবান হবে? বাবুল ভাইয়ের কথাগুলি শুনতে খুব ভালো লাগছিল, কিন্তু বাবুল ভাই, আজ থেকে 3 বছর আগে আপনারা কি এই কথাগুলি বলেছিলেন? তখনকার কথার সাথে এখনকার কথা মিলিয়ে দেখবেন, তখন বিদ্যুৎ প্রাইভেটাইজেশনের ব্যাপারে আপনাদের বক্তব্য কিন্তু এটা ছিল না। তো ক্ষমতায় গেলে যদি বক্তব্যের পরিবর্তন হয়ে যায়, এটা আমরা প্রত্যাশা করি না। তারপরও আমরা এখনো পর্যন্ত আশা করতে চাই, এখনো পর্যন্ত শুধু সমালোচনার জন্য সমালোচনা করতে চাই না। জনগণের কল্যাণ যেখানে হবে, জনগণকে যেন অতি উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনতে না হয় এবং জনগণকে যেন খেসারত দিতে না হয়। যদি খেসারত দিতে হয়, জনতা কিন্তু জনতা এর মানে এই যে খেসারতের বদলা জনতা নিতে চেষ্টা করবে, জনতা নিবে। কারণ হচ্ছে আপনারা একটু আগে আমাদের কথা হচ্ছিল প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার, সারা দেশের মানুষের একটা চাহিদা ছিল যেখানে ক্ষমতার ভারসাম্য স্থাপন করা হবে। আপনারা তা করেন নাই। আপনারা যে সমস্ত বিষয়গুলি জনগণের চাহিদা ছিল সেগুলি থেকে আস্তে আস্তে আপনারা সরে যাচ্ছেন। এতে জনগণ ক্ষিপ্ত হওয়ার কিছু নাই, এতে কিন্তু ক্ষতির পাল্লাটা আপনাদের দিকে ঝুঁকে পড়বে। আপনারা কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছেন আস্তে আস্তে। আমরা আপনাদেরকে ঝুঁকিতে পড়তে দিতে চাই না, আপনারা ঝুঁকিতে পড়ুন এটা আমরা চাই না। কারণ সরকার যখন কোনো ঝুঁকিতে পড়ে, এর খেসারত পুরো দেশকে দিতে হয়, জনগণকে দিতে হয়। আমরা চাই আপনারা জনগণের প্রত্যাশা বুঝুন, জনগণের মনের কথাগুলো বুঝুন, জনগণের মনের কথা বুঝে জনকল্যাণে কাজ করুন। জনতা আপনাদেরকে সমর্থন দিবে। আর যদি জনগণ কখনো বুঝে ফেলে যে আমাদের কল্যাণের চাইতে এখানে কোনো বিশেষ গোষ্ঠী, বিশেষ শিল্পপতিদের কল্যাণের দিকে সরকার, আপনি কাদেরকে বোঝানোর চেষ্টা করছেন? আমি কাউকে বোঝাচ্ছি না। বাজারে যে কথাগুলি প্রচলিত আছে সেই কথাগুলি সেটিও যদি একটু খোলাসা করে বলতেন। ভালো, যেমন আমাদের বিগত সরকার বিভিন্ন মানে অন্যায্য চুক্তি করে বিভিন্ন তাদের সামিট গ্রুপ বা বিভিন্ন গ্রুপকে তারা লাভবান হওয়ার সুযোগ করে দিয়েছে এবং জনগণ সেটার খেসারত দিয়েছে। এমন কিছু যেন না হয়, আমরা শুধু সেই প্রত্যাশাটুকু রাখতে পারি। আপনারা কি মনে করছেন বর্তমান সরকার সেই সব গ্রুপকেই কি আবার সুযোগ দিচ্ছে? আমরা মনে করছি না, আমরা এই বিষয়ে সরকারকে সতর্ক করছি। আচ্ছা, সতর্ক করছেন, তার তো নিশ্চয়ই কারণ আছে সতর্ক করবার, সেই তথ্যটাই আপনি এড়িয়ে যাচ্ছেন। তাহলে আলোচনা হয়তো আরো ভালো করে বোঝা যেত। না, এড়িয়ে যাচ্ছি না। আপনারা তো দেখতে পাচ্ছেন যে অনেকেই এই সংখ্যা প্রকাশ করছেন যে বিভিন্ন গ্রুপকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য সরকার এদিকে হাঁটছে। যেমন আমি আজকে টেলিভিশনে একটা দেখছিলাম, একজন সিএনজি চালক, সিএনজি অটোরিকশা চালক, তিনি স্পষ্ট বলছেন যে গ্যাসের দাম বাড়ানোর জন্যই তো এটা করতেছেন, বাড়ায় দেন, তাও আমাদেরকে এই আযাব থেকে মুক্তি দেন। মানে তারও ধারণা গ্যাসের দাম বাড়ানোর জন্য এটা কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, মানে সরকার করছে মানুষের মধ্যে ধারণা। হ্যাঁ, এরকম একটা সংকট তৈরি করছে। আচ্ছা, কিন্তু এর যে শতভাগ সত্য এটা বলার কোনো যুক্তি নেই, কারণ আসলেই তো গ্যাসের সংকট আছে, গ্যাস উত্তোলনের জন্য গ্যাসের করা হয়নি। কিন্তু আমি যে সতর্কতাটা উচ্চারণ করতে চাই, জনগণের এই শঙ্কা যেন বাস্তবতার দিকে না যায়। সরকার যেন এই বিষয়ে যথেষ্ট সতর্ক থাকে। জি, ফজলে হুদা বাবুল। দারুণ বলেছেন মৌলানা সাহেব। না, আমি একটু বলি, আমি মৌলানা সাহেব না, আমি সাধারণ জেনারেল পড়াশোনা করেছি, ম্যাথমেটিক্স এর ছাত্র। জি বলুন। গণিতবিদ, ঠিক আছে। ওনার সাথে আমি আরো কয়েকদিন টকশো করেছি, উনি খুব ভালো বলেন। হ্যাঁ, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ভারসাম্য হবে জুলাই সনদ অনুযায়ী, এবং সেটা হবে না এটা কেউ বলেনি। যখন একজন রাষ্ট্রপতি পদত্যাগ করেন তখন তো আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের দিকে যেতে হয়, সেটাই ঘটেছে। বিএনপি কোনোদিনও জনগণকে কোনো বিভ্রান্তিমূলক ওয়াদা করেনি, এবং বিএনপি যা ওয়াদা করে বিএনপি সেটা করে। দ্বিতীয় কথা হচ্ছে তেলের কথায় আসে। তেলের কথায় এমন নয় যে সরকারি এই তেল বিক্রি বন্ধ থাকবে, যমুনা, মেঘনা, পদ্মা বন্ধ হবে না। আমাদের সরকারি সমস্ত কার্যক্রম চালু থাকবে। এর পাশাপাশি যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি নিয়ে এসে বিক্রি করব, সেই ব্যক্তি সেটা করতে পারবে। এখন ওই ব্যক্তি কততে বিক্রি করবে তো সরকারের হেডেক না, সরকারেরটা কিন্তু কন্টিনিউ থাকবে। 1, 2,
এটা আপনি নিজেও জানেন যে সারা বিশ্বে বিদ্যুতের কোন দেশে সমস্যা নাই বলেন? একটা দেশের কথা বলেন যে এই দেশে, বিশেষ করে এশিয়া প্যাসিফিক সাবকন্টিনেন্ট, কোন দেশে সমস্যা নাই? কিন্তু এর মাঝেও আমাদের 17 বছরে আমরা গ্যাস কূপ খুঁড়তে যাইনি, আমরা সমুদ্রে আমাদের গ্যাসের অনুসন্ধান করিনি। এই জিনিসগুলো সরকারের করা উচিত অতি দ্রুত, এবং যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক টেন্ডার করে সমুদ্রগুলো আমাদের গ্যাস অনুসন্ধান বাড়াতে হবে, কূপগুলো আরো বাড়াতে হবে। দ্বিতীয় হচ্ছে আমাদের নবায়নযোগ্য, আমি যেটা আমার প্রথম, নবায়নযোগ্য জ্বালানি আমাদের বাড়াতে হবে। আর তৃতীয় হচ্ছে আমাদের কৃচ্ছতাও সাধন করতে হবে। সারা বিশ্বের যেহেতু এই সমস্যা, আমাদের তো এখানে তো সরকার তো ঐতিহাসিকভাবে বিদ্যুতের যে সমস্যাগুলো পেয়েছে, এখনো কয়েকটা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ আছে, সাপ্লাই দিতে পারছে না। আদানি সাপ্লাই দিতে পারছে না, আদানি বলে আমার টাকা বাকি আছে। তো সরকার কি এখন কেউ কেউ বলছেন যে তাহলে কি সরকার সবকিছু বাদ দিয়ে আদানিকে আগে টাকা দিবে? আদানি বলছে আমার একটা লাইন নষ্ট, ওরা ঠিক করব যদি টাকা দেন। এই যে একটা কমপ্লেক্স সিচুয়েশনে আমরা সবাই এখানে জনগণের প্রতি অবশ্যই আমরা সমবেদনা জ্ঞাপন করি। কিন্তু যেটি সাহেব থেকে তারিক যেটা বললেন যে এই যে বিভিন্ন গ্রুপের ক্ষেত্রে সরকারের এক ধরনের যে নমনীয়তা, গ্রুপের ক্ষেত্রে যেটা আপনি বলছেন, আপনি এটা 3-4 বার বললেন। দেখুন আমাদের দেশে কি সমস্যা জানেন? আমাদের দেশে সাংবাদিকরা বিভাজিত, আমাদের দেশে শিল্পীরা বিভাজিত, আমাদের দেশে কবিরা বিভাজিত, আমাদের দেশে শিক্ষকরা বিভাজিত, আমাদের দেশে আলেমরা বিভাজিত, আমাদের দেশে ইসলামী ইন্টেলেকচুয়ালরা বিভাজিত, পলিটিশিয়ানরা তো বিভাজিত অনেক আগে থেকেই। আমাদের এমন একটা সিচুয়েশন, আমাদের কি বলবো, ব্যবসায়ীরাও বিভাজিত। আর এই ব্যবসায়ীরাও কিন্তু, আমি নিজে কর্পোরেট ছিলাম 22 বছর, আমি সিএফও ছিলাম একটা গ্রুপ অফ কোম্পানির। আমি দেখেছি, আরে ভাই সরকারের বাইরে যেহেতু আপনি ব্যবসায়ী করতে পারবেন না, তাহলে আপনি কি করবেন? হয় ব্যবসা বন্ধ করে দিতে হবে। তো আমাদের এই জন্য আমাদের ব্যবসায়ীদেরকে মুক্ত বাজার অর্থনীতি, যে মুক্ত অর্থনীতির যে ক্রেতা স্বাধীনতা, এই স্বাধীনতাটুকু আমাদের দিতে হবে। এখন সরকার কাউকে, আমি এখানে আপনার সামনে বলছি, সরকার যদি কাউকে অন্যায্যভাবে বা কোনো প্রকারের দুর্নীতির মাধ্যমে অ্যাওয়ার্ড করে কাজ, আমি সেটার অবশ্যই বিরোধিতা করি। কিন্তু যদি প্রাইভেটাইজেশন আইন পাস হয় এবং সেখানে যদি প্রাইভেট সবাইকে আমন্ত্রণ জানায়, বেস্ট বিডাররা এবং তারা যারা বেস্ট তারা সেই, এখানে তো কেন এইগুলার নাম আসতেছে আমি জানি না। শোনেন, জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় গ্রুপের নাম জানেন? সবচেয়ে বড় গ্রুপের নাম কি? কেউ বলতে পারবেন? আপনি বলুন। আপনি বলুন, আমরা না হয় আপনার কাছ থেকে জানি। একটা ক্লু দেই, যিনি এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে 111 মামলা করেছিলেন 4 কোটি টাকা ঘুষের, ওনারাই হচ্ছেন ওই মোবিল কোম্পানি। ওনারাই কিন্তু এদেশের সবচেয়ে বেশি জ্বালানি ইম্পোর্ট করেন, এই এলএনজি ওনারা ইম্পোর্ট করেন। তো ওনারা তো সবচেয়ে বড় জ্বালানি হাউস, ওনাদের নাম আসতেছে না। একটা চটকদার কথা বলা খুবই সোজা। আমি তো বলছি যে কোনো গ্রুপ হতে পারে, এখানে মেঘনা গ্রুপও হতে পারে, 71 টিভির মালিক, নিউ এজের মালিক, এখানে কি বলে আপনার বসুন্ধরা হতে পারে, এখানে যে কোনো প্রাইভেট অর্গানাইজেশন হতে পারে, এখানে ফজলে হুদা অ্যান্ড কোং লিমিটেড কোম্পানিও হতে পারে, এখানে গণিতবিদ মিস্টার সাহাও হতে পারেন, সাহা লিমিটেড। কাজে এখানে যখন একটা নীতিমালা হবে, বিডিং হবে, যারা সেই টেকনিক্যাল কি বলবো, টেকনিক্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল বিডিং এ যারা উত্তীর্ণ হবে তারা কাজ পাবেন এবং তারা এনে করতে পারবেন। এইখানে যদি যদি দলীয়করণ হয়, কি জনাব তারেক রহমান তার স্ত্রীর নামে লাইসেন্স করে নিয়ে আসে, আপনারা কথা বলতে পারবেন, কেন পারবেন না? ফজলে হুদা নিয়ে আসছে এমপি হিসেবে, আপনারা কথা বলতে পারবেন। কোনো কাজেই ট্রান্সপারেন্সি আমরা কতটুকু করছি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কিন্তু খামাখা প্রাইভেট কোম্পানি অমুক গ্রুপকে দিবে, লেট আস ডু ওয়ান থিং। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীও সেই স্পিরিটেই কাজ করেন। আমাদের আর ব্যবসায়ীদেরকে ডেকে এনে এই যে আপনাকে 100 বছর রাখবো ক্ষমতায়,
মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনি থাকবেন, এইসব উচ্চারণ করায় একটা অলিগার তৈরি করার রাজনীতি বিএনপি করে না। সাহেব থেকে তারিক মনে কিছু যুক্ত করতে চান? জি না, সাহেব থেকে তারিক মনে কিছু যুক্ত করতে চান? জি, যুক্ত করতে চাই যে ফজলুদ্দা বাবুল ভাই যা বলেছেন, এটা যদি জনগণের কল্যাণে আসে, জনগণ সে সুবিধা যদি সুবিধাভোগী হয়, নিশ্চয়ই জনগণ সেটাকে প্রশংসা করবে। কিন্তু মনে রাখতে হবে যে জ্বালানির মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেন কোনো বিশেষ গোষ্ঠীর হাতে জিম্মি না হয়ে যায়, এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সরকারের অস্তিত্ব সবকিছুই কিন্তু তখন ঝুঁকির মধ্যে পড়ে যাবে। অতএব এই বিষয়ে সম্পূর্ণ সতর্কতা দেওয়া উচিত। এবং আরেকটা বিষয় আমি বলতে চাই যে এই যে জ্বালানির যে সংকট হচ্ছে, এই বিষয়ে স্পষ্ট স্বচ্ছ স্টেটমেন্ট এবং কতদিনের মধ্যে জনগণ এই জায়গা থেকে উত্তীর্ণ হয়ে আসবে তার একটা স্বচ্ছ রূপরেখা মানুষের সামনে না দিলে মানুষের মধ্যে খুব পুঞ্জীভূত হচ্ছে। অতএব এই বিষয়ে সরকারকে এখনই কাজ করার সময়। জি, অবশ্যই। আমরা যদি আসি কামালউদ্দিন সবুজ, আপনার কাছে কি মনে হয় যে সরকার তো চেষ্টা করে যাচ্ছে বারবারই এই সমস্যাটি সমাধান করবার জন্য, তারপরেও যেহেতু সাধারণ মানুষের ভিতরে এক ধরনের আশঙ্কার জায়গা যে সামনের দিনগুলোতে এই সমস্যার সমাধান হতে কত সময় লাগবে, সেই বিষয়ে এর আগে অনেকে বলেছেন যে সরকার যদি একটি আনুমানিক, কারণ এটি তো আসলে বলা যাবে না যে কবে নাগাদ আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু আনুমানিক কোনো যদি সময় হয়তো বেঁধে দিত তাহলে হয়তো তাদের একটা স্বস্তির জায়গা আসতো। সেটা কি সম্ভব? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে এই তেল গ্যাসের যে জ্বালানির যে সংকট, এটা তো হঠাৎ করে আজকে হয় নাই, এটা তো দীর্ঘদিন ধরে আসছে, কখনো বেড়েছে কখনো কমেছে। এখন আমরা জানি যে এর মধ্যে মিডল ইস্টে যে আমাদের যে যুদ্ধ, যেটা এখনো ভার্চুয়ালি চলমান, সেটার একটা ইম্প্যাক্ট আমাদের দেশে তো আছেই। আর দ্বিতীয় কথা, আপনারা এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা শুনলাম প্রাইভেট সেক্টর আর পাবলিক সেক্টরের যে বিষয়টা হচ্ছে যে আমাদের যে বর্তমান যে গণতান্ত্রিক সরকার, ওনারা এমন কিছু কেন করবেন যেটা জনগণের দুর্ভোগ বাড়িয়ে দিবে? জনগণের দুর্ভোগ যদি বেড়ে যায় তাহলে তো সরকার নিজেই কিছুটা অজনপ্রিয় হয়ে যাবে। যেহেতু ওনাদেরকে আবার, ওনারা রাজনীতি করেন, ওনারা গণতন্ত্রে বিশ্বাস করেন, আবার 5 বছর পরে তাদেরকে আপনার একটা নির্বাচন ফেস করতে হবে। তো কাজে এই জিনিসটা তাদের মাথায় থাকবে। দ্বিতীয় কথাটা হচ্ছে যে পাবলিক সেক্টর আর প্রাইভেট সেক্টর, আপনি বারবার যে কথাটা বলার চেষ্টা করছেন, এখানে আমাদের 2 সহ-আলোচক এরকম উত্তরও দিয়েছেন, সেটা হচ্ছে যে আমাদের এখানে সরকারিভাবে যেই সরবরাহের যেই ইয়েগুলো আছে, আউটলেটগুলো আছে, সেগুলো তো আছেই, এটার সঙ্গে প্রাইভেট সেক্টরও থাকবে। এখন এখানে দেখার বিষয়, আপনি যে কথাটা বলার চেষ্টা করছেন যে পার্টিকুলার কোনো গ্রুপকে দিয়ে দিচ্ছে কিনা, পার্টিকুলার কোনো ব্যক্তিকে দিয়ে দিচ্ছে কিনা, কথাটা হচ্ছে প্রাইভেট সেক্টরে যখন এই জিনিসগুলি আসবে কেউ না কেউ তো পাবে। এখানে দেখার বিষয়টা হচ্ছে যেটা রেশনাল হচ্ছে কিনা। প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টরের মধ্যে এই যে গ্যাস এবং তেলের যে বিষয়টা, এটা নিয়ে এটা করতে যে সরকার কতটুকু দক্ষতার সঙ্গে সেই দায়িত্বটা পালন করছে, যেখানে জনগণের দুর্ভোগটা কমে যাবে, সেটাই দেখার বিষয়। সেই বিষয়টা তো যেহেতু আমরা এখন মিডিয়া আছে, সবাই সব কিছু ট্রান্সপারেন্ট, আমরা দেখব। এত আগে এটা বলার মানে এখনও সময় আসে নাই যে মানে এখনই আপনার অমুক গ্রুপকে দিয়ে দিচ্ছে, ওরা এটা দলীয়করণ হয়ে যাচ্ছে। আমার মনে হয় এটা আমি সঙ্গে একমত না। দ্বিতীয় কথাটা হচ্ছে আপনি যে সময়সীমার কথা যেটা বললেন, এটা মনে হয় একটু ডিফিকাল্ট, যদিও আমরা অর্থমন্ত্রীর কাছে একটা বক্তব্য শুনলাম যে 2 বছর একটা কথা, উনি নিশ্চয়ই একটা হিসাব নিকাশ থেকে বলেছেন। তো আমার কথাটা হচ্ছে 2 বছর তো উনি একটা আপনার টার্মিনাল পিরিয়ডের কথা হয়তো বলেছেন। আমার কথা হচ্ছে যে 2 বছরের আগে কি তাহলে কমবে না? নিশ্চয়ই কমবে। হয়তো তো হঠাৎ করে তো আজকে যে অবস্থা হয়েছে, কালকে হঠাৎ করে 100% এটা সমাধান হয়ে যাবে না। কারণ আমাদের তো অনেক কিছু আমদানি নির্ভর অনেক কিছু আছে, আমরা জানি। এবং আমাদের গ্যাসের যে সংকটের কথা আছে, যে নতুন গ্যাস ফিল্ড আবিষ্কার করার যে বিষয়টা, আমরা সেটা না তেমন কোনো তথ্য আমাদের কাছে এখনও নেই, বা তেলের ব্যাপার তো নেই। তো কাজেই সরকার এই যে 2 বছরের যে কথাটা আজকে যে বলা হলো, এই 2 বছরের আগে এখন যে সংকটটা চলছে, আমরা এটাও জানি যে প্রতিনিয়ত কিন্তু বাংলাদেশে গ্যাস এবং তেলের বা জ্বালানির কিন্তু চাহিদা বাড়ছে, মানুষের চাহিদা কিন্তু বাড়ছে। এটার সঙ্গে কিন্তু আটিউটের ব্যাপারও তো আছে, আপনার ওই পরিমাণ সাপ্লাই দেওয়া, ওই পরিমাণ আপনার ব্যবস্থা করা, তাহলে এই জিনিসগুলি মাথায় আছে। এর মধ্যে এই 2 বছরের মধ্যে আমরা যদি সরকারের বক্তব্যটাই ধরে যদি আমরা আলোচনাটা করি, কতটুকু
মিনিমাম সময় তারা রেশনালাইজ করে জনগণের দুর্ভোগটা কমাতে পারছে, সেটা জনগণকে দেখবে। এবং সেটা যদি দক্ষতার সঙ্গে সরকার করতে পারে এবং নিশ্চয়ই করার চেষ্টা করবে, কারণ তারা নিশ্চয়ই চাইবে না তারা তাদের কোনো কর্মকাণ্ডের মধ্য দিয়ে ব্যাকফুটে চলে যাবে, কারণ তাদের তো ফেস করতে হবে জনগণকে। কাজে সেখানে আমার মনে খুব বেশি মানে চালাকি করার কোনো সুযোগ নেই, এবং সেটা চালাকি করছে বলে আমার কাছে মনে হয় না। কাজে আমাদের দিয়ে দেখাটার বিষয়টা যে পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর, এটার মধ্যে কম্পিটিটিভ অ্যাপ্রোচও থাকার দরকার আছে। আপনি বিষয়টা এমন না যে প্রাইভেট সরকারিতে থেকে আপনার জ্বালানি তেলের মধ্যে মূল্য এত নির্ধারণ করলেন, প্রাইভেট সেক্টরে এটা বেশি করছে, তা না। আমাদের দেখার বিষয়টা হচ্ছে যে এই যে দুইটা সমন্বয়ের মধ্য দিয়ে বাংলাদেশের যে জ্বালানি সংকটের কথা বলা হচ্ছে সেটাকে যৌক্তিক পর্যায়ে রাখা, আরেকটা হচ্ছে যে অল্টারনেটিভ সোর্সগুলিকে খুঁজে বের করা, যেটা আমরা রিনিউয়েবল এনার্জির কথা বলি বিভিন্ন সময়, সেগুলো সরকার কিছু চেষ্টা করছে, এবং আমার মনে হয় সেখানে জোর দেওয়ার ব্যাপার আছে। অবশ্যই আমরা আলোচনা শেষ করতে চাই। ইফতেখার তারিক কিছু শেষ 1 মিনিট আমরা হাতে সময় পাবো। 1 মিনিটেই বলছি। উনি বলেছেন যে দাম নির্ধারিত থাকবে, দাম অতিরিক্ত দামে তো বিক্রি করতে পারবে না, কিন্তু আলোচনা যেটা হচ্ছে আমরা পত্র পত্রিকায় যা দেখছি সেটা হচ্ছে যে যারা জ্বালানি আনবেন এবং যাদের কাছে বিক্রি করবেন, কত দামে বিক্রি করবেন এটা সরকার নির্ধারণ করবে না, সরকার শুধু বিষয়টা জানবে মাত্র। বিষয়টা অ্যালার্মিং নয় কি? ফজলুল বাবুল, আপনার এই বিষয়ে কোনো যুক্তি খণ্ডন থাকলে? না, এটা যুক্তি খণ্ডনের কিছু নাই, কারণ এগুলার কোনো প্রকাশিত তথ্য না, উনি শুনেছেন, শোনা কথা। কাজেই আমার মনে হয়েছে যে বিশ্বের অন্যান্য দেশেও প্রাইভেট কোম্পানিগুলো তারা জ্বালানি অপারেট করে, আমার মনে হয় সেটার জন্য একটা নীতিমালা থাকবে এবং সেই অনুযায়ী করবে। এবং আমি স্বাগত জানাই যে উনি এটা নিয়ে কনসার্ন, এবং উনি যেটা বলেছেন যে জনগণের স্বার্থে যা হবে জনগণের স্বার্থেই হবে, এবং আস্থা রাখুন বিএনপিতে। এবার রাজনীতির বাইরের আসলে খবর নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে খেলার খবর, এবং অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ। এটি নিয়ে দিনভরই আসলে নানা রকম একটু আনন্দের আভাস আসলে ছিল সারাক্ষণই সাধারণ মানুষের ভিড়ে। কামরুদ্দিন সবুজ, প্রথমে একটু জানতেই চাই সেটি হচ্ছে এই জয়টা কিভাবে দেখছেন, কারণ দীর্ঘ 23 বছর পর এ ধরনের একটি জয়ের বলা যায় আসলে আমরা যদি দেখি যে বাংলাদেশ যে ইতিহাস গড়েছে অস্ট্রেলিয়ার মাটিতে, যদি একটু বিশ্লেষণ করতে বলি। ধন্যবাদ। প্রথম হচ্ছে আমি বাংলাদেশ দলকে মানে স্বাগত জানাই, এবং বাংলাদেশ দলকে মানে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন, এই কারণে যে অস্ট্রেলিয়ার মতো একটা জায়ান্ট ক্রিকেট ওয়ার্ল্ডে আমরা জানি যে অস্ট্রেলিয়া খুব কমই হারে আসলে, এবং অনেকবার তারা বিশ্বকাপ জয়ী হয়েছে, এবং সেই জায়গা থেকে বাংলাদেশ যে ক্রিকেট কতটুকু এগিয়েছে সেটা অনেকটা প্রমাণ আজকেও রাখলো। এর আগে অন্যান্য অনেক বড় বড় দলকে বাংলাদেশ হারিয়েছে। তো আজকে যে অস্ট্রেলিয়ার এই যে মানে বিরুদ্ধে যে বাংলাদেশ জয়ী হলো, এটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আমি মনে করি এটা একটা অন্যতম মাইল ফলক এটা, এবং বাংলাদেশের ক্রিকেটকে ভবিষ্যতে আরও উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এটা একটা আমার মনে হয় বড় একটা মানে প্রেরণা হিসেবে কাজ করবে। আর আমি মনে করি যে ক্রিকেটটা তো আমরা সবসময় বলি একটা অনিশ্চয়তার খেলা, তো কাজে আজকে যে অস্ট্রেলিয়াকে তারা হারালো, কালকে আমরা চাইবো যে মানে এই যে বড় বড় দলগুলোকে আজকে একসময় বাংলাদেশ কোনো একটা বড় দলকে হারাবে, এটা বাংলাদেশের মানুষ কেউ বিশ্বাসই করতে না। আজকে অস্ট্রেলিয়াকে হারাচ্ছে, আমরা বাংলাদেশকেও, ভারতকেও হারিয়েছে, বাংলাদেশ পাকিস্তানকেও হারিয়েছে, এটা সব জানেন, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়েছে, বিভিন্ন সময় হারিয়েছে। কাজে আজকে অস্ট্রেলিয়াকে হারালো, এই যে জয়ের ধারায় মানে আস্তে আস্তে জায়ান্টদেরকে হারাচ্ছে, এবং ভবিষ্যতে আমরা এমন এক পর্যায়ে যেতে চাই, আমরা চাইবো যে অতি দ্রুত বাংলাদেশ সেই জায়গায় যাক। বাংলাদেশ অনেক দূর এগিয়েছে ক্রিকেটে, যেখানে আমরা দেখব যে বাংলাদেশ এমন ভাবনা মানুষের মধ্যে আসবে না যে বাংলাদেশ হেরে যাচ্ছে, মানে আমরা চাইবো যে হ্যাঁ বাংলাদেশ যে কোনো দলের সঙ্গে জিততে পারে, ওই জায়গায় যাক, এবং লড়াইটা আসলে যেন হ্যাঁ ওই জায়গায় যাচ্ছে বাংলাদেশ। আমি অনেক ক্রিকেট এখন দেখেন, একসময় আমরা ছোটোকালে ক্রিকেটে আমি কখনো এই ধরনের, বাংলাদেশ তো টেস্টের স্ট্যাটাসও ছিল না, ওয়ান ডে তো ছিলই না। একটা আপনার ইংল্যান্ড থেকে একটা দল আসতো, বিভিন্ন দল, এবং সব রিটায়ার্ড
আপনার ইয়েরা আসতো, আপনার প্লেয়াররা আসতো বেশিরভাগ, এবং বাংলাদেশের ন্যাশনাল টিম ওদের সঙ্গে পারতো না, হেরে যেত আমার একটু যতটুকু মনে পড়ে। তো কাজে সেই জায়গা থেকে বাংলাদেশ আজকে দেখেন কোন জায়গায় এসেছে, অস্ট্রেলিয়াকে হারাচ্ছে, অনেক বড় বড় দলকে হারাচ্ছে, এবং তারা দে আর প্লেইং ওয়েল। অবশ্যই। এম কায়সার যুক্ত হয়েছেন আমাদের সাথে, ক্রীড়া সাংবাদিক। নিশ্চয়ই আপনিও এই জয়ে অনেক খুশি, আমরা জানি সব মানুষের মতোই। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের এই জয়ের পেছনে আসলে কোন রহস্যটা কাজ করেছে? আপনাকে সবুজ ভাই যেভাবে বলছিলেন যে বাংলাদেশের এটা অনেক বড় একটা মাইল ফলক, আমি জাস্ট শুধু একটু বলি যে এইটাই আপনি যদি টেস্ট ক্রিকেট বিবেচনা করেন তাহলে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জয়, এবং সেটা আজকে স্বীকার করেছেন অধিনায়ক নিজেই। কারণ অস্ট্রেলিয়ার মতো দলকে হারানোটা চারটিখানি কথা না, এবং অস্ট্রেলিয়াকে বাংলাদেশ হারিয়েছে কি অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয়বারের মতো টেস্ট খেলতে গিয়ে, কিন্তু মানে থার্ড টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে থার্ড টেস্ট খেলতে গিয়ে তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে, এবং যেভাবে হারিয়েছে এটি অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। যে আপনি দেখবেন যে অনেক সময় কিন্তু আপনি প্রতিপক্ষ হয়তো একটা ইনিংসে খারাপ করেন, তারপরে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায়, কিন্তু এই পুরো ম্যাচে 11 সেশনের মতো খেলা হয়েছে। একটা টেস্ট ম্যাচে 15 সেশন থাকে, এখানে 11 সেশনের মতো খেলা হয়েছে, এবং এই 11 সেশনের প্রত্যেকটাতেই কিন্তু বাংলাদেশ জিতেছে, খুবই দুর্দমনীয় একটা পারফরমেন্স করেছে। অর্থাৎ এটাকে কেউ যদি বলেন আপসেট তাহলে আমি মনে করি যে তিনি ভুল বলছেন, অথবা কেউ যদি বলেন এটা ফ্লুক তাহলে তিনি অবশ্যই আমি মনে করি যে অনেক ভুল বলছেন। কারণ বাংলাদেশ হয়তো এই মুহূর্তে ওয়ানডে এবং টি20তে কিছুটা পিছিয়ে রয়েছে, কিন্তু টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যেরকম ভাবে এনহ্যান্স করার কথা বা সামনে এগোনোর কথা সেটাতে একদম পারফেক্টলি তারা এগোচ্ছে। আমি ছোট্ট একটা ব্যাখ্যায় আমার এই যুক্তির পেছনে একটা ব্যাখ্যা দিচ্ছি, সেটি হলো যে দেখবেন বাংলাদেশ এখন পর্যন্ত 160টি টেস্ট ম্যাচ খেলেছে, সেখানে জিতেছে মাত্র 28টি ম্যাচে। তো 160টি টেস্ট ম্যাচ খেলার পর 28টা ম্যাচে মাত্র যখন আপনি জিতবেন তখন বোঝাই যাচ্ছে যে আমাদের যে প্রক্রিয়া আমরা থাকতে চেয়েছিলাম এখানে সেটা ঠিক মতো হয়নি। এবং এই যে 28টা ম্যাচ জিতেছে বাংলাদেশ, এই 160টার মধ্যে প্রথম 119টা টেস্ট খেলার পর কিন্তু আপনি প্রথম 14টা ম্যাচ জিতেছিল, এবং বাকি 14টা ম্যাচ জিতেছে কিন্তু 41টা টেস্ট খেলার পরে। এবং আরেকটু পিছনে ফিরে সুনির্দিষ্ট করে বলি যে বাংলাদেশ গত 24টা ম্যাচ যে খেলেছে, টেস্ট খেলেছে, সেই 24টা টেস্ট ম্যাচের মধ্যে 12টা ম্যাচে কিন্তু জিতেছে। দ্যাট মিনস আপনি গত 3 থেকে 3.5 বছর পেছনে যদি যান, এই সময়টুকুতে টেস্ট ক্রিকেট যেভাবে খেলা উচিত, যেভাবে বাংলাদেশের উন্নতি করা উচিত, আমি মনে করি যে দে আর ইন এ রাইট ট্র্যাক, এবং রাইট ট্র্যাকে রয়েছে বলেই অস্ট্রেলিয়ার মতো র্যাঙ্কিং এর শীর্ষস্থানীয় দলকে বাংলাদেশ একেবারে বলে কয়ে হারিয়েছে। এটা কি অস্ট্রেলিয়ার মূল টেস্ট দল কিনা, এটি নিয়ে একটা প্রশ্ন যেমন আছে, এবং একই সাথে আপনার কাছে একটু জানতেই চাই, ভারতীয় গণমাধ্যম, আবারও রাজনীতির মতো ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের এই জয়টাকে একটি অঘটনিক বলছে আর কি, অর্থাৎ তারা খুব একটা কনফিডেন্ট ছিল না। দেখুন আপনি সোশ্যাল মিডিয়া কে কি বললো বা আপনি অন্য দেশের পত্রপত্রিকা কি কি বললো, আমি মনে করি যে এটা ক্রিকেটারদের দেখা উচিত না, এবং এটা আমি ক্রীড়া সাংবাদিক হিসেবে আমিও এটাকে খুব বেশি পাত্তা দেই না। কারণটা হলো যে বাংলাদেশ দল ঠিক রয়েছে সেটা আমি জানি এবং আমরা জানি, এবং আপনি বাংলাদেশ ক্রিকেট দল জানে। সো মাঠে যারা রয়েছে তারা যদি মাঠের কাজটুকু ঠিক মতো করতে পারেন, সো পত্রপত্রিকা কি লেখা হলো বা সোশ্যাল মিডিয়া কে কাকি বললো, অন্য দেশ কিভাবে সমালোচনা করলো, এটাকে সম্মান দিল না, আমি মনে করি যে এটা মাথায় আনাইটাই উচিত না। এটা পুরোপুরি বাংলাদেশ অস্ট্রেলিয়ার শক্তিশালী দল, শক্তিশালী শুধু না, অস্ট্রেলিয়ার মেইন দল, এটা পুরোপুরি মানে সবচেয়ে সেরা দলটাকে তারা মাঠে নামিয়েছে এখানে, এবং সেই দলকে বাংলাদেশ, সেই দলের বিরুদ্ধে বাংলাদেশ যে পারফরমেন্স করছে সেটা আমি মনে করি যে শুধুমাত্র এটা একটা টেস্ট জয় নয়, এই জয়টা জানিয়ে দিচ্ছে যে এটা ইটস এ বিগ স্টেটমেন্ট। আমি মনে করি যে এটা অনেক বড় একটা বার্তা যে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ যেরকম ভাবে এগোনোর কথা ছিল, এখন সাম্প্রতিক 3 থেকে 3.5 বছর পেছন থেকে যে পারফরমেন্সটা তারা দেখাচ্ছে, তাতে এই জয়টার আসলে ধারাবাহিকতাটা কি যাতে সামনে থাকে, তার জন্য এখন থেকে আমাদের খেলোয়াড়দের নিয়ে কি পরিকল্পনা আসলে নেওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ আপনাকে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে সেটা হলো যে কোনো দল যদি ধারাবাহিকভাবে পারফরমেন্স দেখাতে না পারে, তখন আপনি তার যে সাফল্য যেটা থাকে সেই সাফল্য নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে। সো বাংলাদেশ দলকে এই জিনিসটা মনে রাখতে হবে যে টেস্ট ক্রিকেটে তারা যেভাবে পারফরমেন্সটা দেখাচ্ছে সেই ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে। সেটা অনেক দূরের পথ, কিন্তু আমি আরো একটু মানে সংক্ষিপ্ত সময় যেটা রয়েছে সেটার কথা বলছি। সেটা হলো যে আপনি দেখবেন যে এই যে টেস্ট ম্যাচ বাংলাদেশ এখানে জিতেছে, এটাই কিন্তু শেষ নয়, এবং এটা আমাদের তুলনায় আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট দল সেটা খুব ভালো মতো জানে, এবং সেই ম্যাচুরিটিটা তাদের রয়েছে। এই কারণে আপনি লক্ষ্য করে থাকবেন যে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার মতো দলকে এরকম ভাবে 9 উইকেটে হারানোর পরে বাংলাদেশ দলের কিন্তু উচ্ছ্বাসটা সেরকম বাদ ভাগা উচ্ছ্বাস কিন্তু হয়নি। খুব বেশি যে একেবারে তারা আকাশ জুড়ে পাতাল জুড়ে আত্মহারা হয়ে গেছে তা কিন্তু না, পুরো দল কিন্তু মাঠের মধ্যে নেমে যায়নি, উল্লাস করেনি। তারা, আমার কাছে মনে হচ্ছে যে তারা এখনো মনে করছে যে এই সিরিজটার আরেকটা ম্যাচ বাকি রয়েছে। দ্যাট মিনস তাদের কিন্তু কাজটুকু অর্ধেক হয়েছে, হাফ ডান কাজ হয়েছে। পরের ম্যাচটাও তাদেরকে জিততে হবে অথবা ড্র করতে হবে, এবং সেটা যদি করতে পারে তাহলে অস্ট্রেলিয়া থেকে আপনি টেস্ট সিরিজ জিতে ফিরে আসতে পারেন, যেটা আমি মনে করি যে অনেক বড় একটা সম্মানের বিষয়টুকু হবে।
আর যে প্রশ্নটা আপনি করলেন যে এই ধারাবাহিকতা ঠিক রাখতে হলে কি করতে হবে, দুটো জিনিস। একটা হলো যে আপনাকে বেসিক ঠিক রাখতে হবে, বেসিক ক্রিকেটের যে বিষয়টা রয়েছে সেগুলো ঠিক রাখতে হবে, এবং এই ক্রিকেটাররা যাতে ভালো মতো প্র্যাকটিস করতে পারেন, তাদের সেই বেসিকটা ঠিক রাখতে পারেন, তাদের ক্রিকেট উন্নতিটা যাতে করতে পারেন, সে কারণে তাদেরকে আপনার সুযোগ, প্রশিক্ষণের সুযোগটা সেরকম ভাবে করে দিতে হবে। যেটা আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত সেটা করতে পারেনি। একটা ক্রিকেট এক্সেলেন্সি সেন্টার করতে হবে, যেখানে আপনি কোনো ক্রিকেটার যখন অফ ফর্মে থাকেন তখন তিনি কিভাবে ফর্মে ফিরে আসবেন, কিভাবে তার যে সমস্যা রয়েছে সেই সমস্যাটার সমাধান তিনি কিভাবে করবেন সেটা দেখাশোনা করার জন্য আপনাকে টেকনিক্যাল কোচ থাকতে হবে, এবং সেই এক্সেলেন্স সেন্টারে তারা গিয়ে প্র্যাকটিস করবেন, সেখান থেকে তাদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠবেন। এবং সেটা যদি করা যেতে পারে তাহলে আপনি দেখবেন যে অনেক ক্রিকেটার অনেক সময় সমস্যায় পড়েন, সেই সমস্যার দিক থেকে তারা পার্সোনালি অনেক সময় সমাধান করার চেষ্টা করেন, কিন্তু তখন তারা সেই যে দক্ষ কোচ থাকেন সেই কোচদের কাছ থেকে সেই প্র্যাকটিসটা তারা নেবেন বা সেই টিপসটা তারা নেবেন, এবং তারপরে তারা আবার মাঠে ফিরে আসবেন। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের লাইন আপে কোনো পরিবর্তন হওয়ার দরকার রয়েছে পরবর্তী ম্যাচের জন্য? এটা ডিপেন্ড করে দুটো বিষয়ের উপরে, যে আপনি এখন যেখানে খেলা হয়েছে সেই খেলার পরবর্তী যে ম্যাচ যেখানে রয়েছে সেটার কন্ডিশনের উপর নির্ভর করে, এবং আরেকটা জিনিস নির্ভর করবে সেটা হলো যে সেই উইকেট কেমন, সেই উইকেট এবং কন্ডিশন সেটার উপর নির্ভর করবে যে আপনি আসলে দলের মধ্যে বা টিম কম্বিনেশনের মধ্যে কোনো পরিবর্তন আনবেন কিনা। আমি কিন্তু কোনো সময় যে একেবারে উইনিং কম্বিনেশন নিয়ে আপনাকে খেলতে হবে, নট নেসেসারি। আপনাকে আগে দেখতে হবে যে উইকেটটা কি, উইকেটে যদি আপনি একটু স্পিন বেশি ধরে তাহলে আমার কাছে মনে হচ্ছে যে সেই অনুযায়ী টিম করতে হবে, আর যদি দেখেন আপনি যে পুরোপুরি ক্লাসিক ব্যাটিং হয়ে রয়েছে তাহলে আপনাকে সেরকম ভাবে টিম করতে হবে। সো আমার কাছে মনে হচ্ছে না যে দলে খুব বড় কোনো ধরনের পরিবর্তনের চিন্তা ভাবনা ক্রিকেট বোর্ডও করবে, কারণ ম্যাকাই এবং ডারউইনের কন্ডিশন কিন্তু একই রকম, ডিপেন্ড করছে যে উইকেট কেমন হবে, উইকেটের উপর নির্ভর করবে, এবং সেটা টিম ম্যানেজমেন্ট যাচাই করে তারপর তারা সেরকম ভাবে আপনার এই ম্যাচের জন্য একাদশ গঠন করবে। তবে সার্বিক পরিস্থিতি যা, তাতে এখন পর্যন্ত দলে ইনজুরি কেউ নেই, এই ম্যাচে যারা খেলেছিল তারা সবাই ফিট রয়েছে, এবং সুখের বিষয়টা হলো যে শরীফুল ইসলাম তিনি ফিটনেস ফিরে পেয়েছেন, বাংলাদেশ দলের আরেকজন পেস বোলার। সো সবকিছু মিলে বাংলাদেশ দল খুব আত্মবিশ্বাসী রয়েছে। যেই লাইনআপে খেলেছে এই টেস্টে আপনি মনে করেন সেটাই থাকলেই ভালো হবে পরবর্তী ম্যাচের জন্য? ডিপেন্ড করে, যেটি বললাম যে ডিপেন্ড করবে আপনার সেখানকার কন্ডিশন কেমন হবে এবং উইকেট কেমন আচরণ করতে পারে সেটার উপরে কিন্তু আপনার একাদশ গঠন করা হয়। সো এখন ম্যাচ শুরু হতে অনেক দেরি রয়েছে, আপনি 22 তারিখে ম্যাচটা হবে, এত আগে আমার মনে হয় যে এই অ্যান্টিসিপেশনটা করা যাবে না। তবে যদি আপনার পুরো দলের কোনো সমস্যা না থাকে, কোনো ইনজুরিতে কোনো প্রবলেম না থাকে, তাহলে আমার মনে হয় যে এই কম্বিনেশন নিয়েই বাংলাদেশ খুব সম্ভবত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরের ম্যাচটাও খেলবে। মনে রাখতে হবে যে সেই ম্যাচটা আমরা যদি জিততে না পারি, আমরা যদি ম্যাচটা ড্র করতে পারি, তাহলে কিন্তু অস্ট্রেলিয়া থেকে আমরা সিরিজ জিতে ফিরে আসতে পারবো। সেটা অনেক বড়, অনেক 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 বড় একটা, আমি মনে করি যে মানে একটা বাংলাদেশ দলের জন্য একটা মাইলফলক হবে। অবশ্যই আমরা আসলে সেই প্রত্যাশা রাখতে চাই, বাংলাদেশ জিতেই আসুক, ড্র করবার দরকার নেই, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। অনেক ধন্যবাদ এবং প্যাসে যুক্ত হয়েছেন, এবং কমলাদিন সবুজ আপনাকেও ধন্যবাদ। কথা হবে আবারও আপনাদের সাথে। দর্শক আপনারা এতক্ষণ সাথে ছিলেন তার জন্য ধন্যবাদ, দেখা হবে আবার।